দুধের ঋণ শোধ করলাম। দেও বেশি কইরা ঢালো। এই নাও। দুধ দিয়া তোমার মায়ের দুধের ঋণ শোধ কইরা দাও। এই নাও, মায়ের দুধের ঋণ শোধ করে দিলাম। ঢালো, বেশি করে ঢালো। এই নাও মা, দুধ দিয়া তোমার দুধের ঋণ শোধ করে দিলাম। আর কইও না দুধের ঋণের কথা। দাও, দুধ দিয়ে গোসল করিয়ে এই মহিলার দুধের ঋণ শোধ করে দাও। ও বস্তা বস্তা, কি হয়েছে বাস্তা? আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন? ওই যে তোমার বোন আছে না, তোমার বোনেরে তার ছেলেমেয়েরা সবাই মিলে যাইতে ধরে দুধ দিয়ে গোসল করতেছে আর কি নির্যাতনটাই করতেছে না। কি আমার বোনের দুধ দিয়ে গোসল করা যাচ্ছে আর নির্যাতন শুরু করছে? হ্যাঁ হ্যাঁ, চল তো তাড়াতাড়ি চলো। ঢালো ঢালো, ঢেলে দুধের ঋণ শোধ করে দাও, ঋণ শোধ করে দাও। আমার বোনের দুধ দিয়ে তোমরা কেন গোসল করেছো? বোন, আমি আইসে পড়ছি, তোমার কি হয়েছে খুলে কও। হ্যাঁ মামা, তুমি আমগো সংসারের মধ্যে যখন যেটা হয় আইসারে নাক গেলাও কিসের জন্য কত দেখি? তুই চুপ কর, যা কিছু শুনবার আমার বোনের মুখ দিয়ে শুনবো। বোন তুমি কও। তুমি শুনতে চাও তাইলে শুনো। এটা কোথায় আমার বোন বিয়ে করেছে? হ্যাঁ, আমার বোন এত প্রাচুর্যের মধ্যে বড় হয়ে কিনা এই নোংরা গোবর মানুষের পটি পড়ে আছে সেখানে ও বিয়ে করেছে। ছি 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 ছি, আগে জানলে তো আমি ওকে খোঁজ নিতে আসতামই না। ওহ মাই গড, ছি। এই এই বুড়ি, এই এখানে উর্মিদের বাড়ি কোনটা? উর্মিদের বাড়ি? আপনি কেডা? চাপ্পড় মেরে মুখে সবগুলো দাঁত ফেলে দিই। বয়স হয়েছে এখনো বাঙালিপনা ধরে রেখেছিস? বাঙালিদের এই এক সমস্যা, একটা প্রশ্ন করলে তার উত্তর সে প্রশ্নে দেয়। যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, বলে আপনি আমার নাম জিজ্ঞেস করেন কেন? আরে বাবা, নামটা বলে দিলেই তো হয়। তোকে জিজ্ঞেস করেছি উর্মি, উর্মিদের বাড়ি কোথায় সেটা বললেই তো হতো। আমি কে জিজ্ঞেস করছিস কেন? আমি উর্মির ভাই। উর্মির ভাই? তার মানে হইল আপনি আমার পুত্রা? আমি পুত্রা না, আমি সৈকত। সৈকত পুত্রা কি? হোয়াট ইজ পুত্রা? কি কইতাছেন বুঝতাছি না। উর্মিকে ডাক। আচ্ছা বাজান, দাঁড়াও আমি ডাকতাছি। উর্মি, এই লিটু, দেখা যা কে ডাইছে। তোমারে যে কই বইতে দেই, দাঁড়াও আমি চেয়ার নিয়ে আসি। দেখো কে ডাইছে, তাড়াতাড়ি যা। এই বুড়িটা কি? এক্সকিউজ মি। ভাইজান, ভাইয়া তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। পুত্র বাবাজি, বসো বসো বসো। আচ্ছা, একটা কথার উত্তর দিতে আমাকে। তখন থেকে মহিলা আমাকে পুত্রা পুত্রা করতেছে, মানিকার উনিই বা কি? উনি আমার শাশুড়ি, এটা আমার দেবর, এটা আমার ননদ। ও ভাইজান, আমি তো ভাবতেও পাচ্ছি না তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো। আমরা একা একা বিয়ে করেছি বলে কত রাগ করেছিলে। আসতে তো হবেই, বোন তো তুই আমার, রাগ তো ভাঙতে হবেই। হ্যাঁ মানছি তুই প্রেম করে বিয়ে করেছিস। আচ্ছা, বিয়ে করার আগে একবার ভাবলে হতো না? কত অজ পাড়াগায় বিয়ে করেছিস জানিস? তোর ঠিকানা বের করতে আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে। শেষমেশ তোর বান্ধবী আখির কাছে আমি নাম্বারটা পেলাম, তোর বাড়ির নাম্বার। আইলে নিবা কেমনে? শোনো, রাস্তাঘাট তো তেমন সুবিধা না। রাস্তাঘাট সুবিধার না বলেই কিন্তু গাড়িটা বাজারের মোড়ে রেখে এসেছি। বাজার থেকেই লোকজন তোমাদের বাড়ি দেখিয়ে দিল। আচ্ছা আমাকে বলো তো, গ্রামের মানুষ ওই যে বাড়িটা দেখা যায়, ওই যে বাড়িটা দেখা যায়, এইভাবে বলে বলে আমাকে প্রায় 7.5 মাইল হাঁটিয়েছে। ওদের এই ওই যে শব্দটা কি অল্পতে শেষ হয় না? ভাইজান, এটা আমগো গ্রামের রীতি। যতই কাছে আসেন কব ওই যে দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার না আমাকে খুব ভাবাচ্ছে। আমি যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র ধান ক্ষেত, গম ক্ষেত, ভুট্টা ক্ষেত, কি কি ক্ষেত, নদী নালা পুকুর সব দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ একটাই, আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার নাই। এই যে জমি টমি দেখতাছো, মাইলকে মাইল জমি, ধানের ক্ষেত, গমের ক্ষেত, ভুট্টার ক্ষেত, এই সব কিছু জায়গা জমি আমার শাশুড়ির নামে। সেই জন্যই কোনো বাড়ি ঘর দুয়ার নাই। হ বাজান, আমার বৌমা যা কইছে একেবারে ঠিক কথা কইছে। এই আশেপাশে বাড়ি কই থেকে বানাইবো? এই জমির ভিতরে অন্য কারো জমি থাকলে না বাড়িঘর করব। এইখানে তো অন্য মানুষের 1 ফুটা জমিনও নাই। যা চোখে দেখতাছো সব জমির মালিক আমি, মানে আমরা। কি বলছেন? এত সহায় সম্পত্তি আপনাদের? আচ্ছা তুমি করো কি? ভাইজান, আমি তো কিছু করি না, ওই করি সংসার করি। সংসারে তো কাম কাজ আছে সব আমি করি। কাম করে না, অনেকগুলা গরু আছে, এগুলা দেখাশোনা করি। তারপরে আমগো অনেক বড় খামার আছে। এই খামারে
আপনি গেলে ছাগলের অভাব নাই, অনেক বড় বড় খাসি। আপনি চাইলে আপনার একটা জবাই করে খাওয়াই দিবনি। আর শুধু তা না, এদের তো সিজনাল অনেক কিছুই হয়। হ্যাঁ। ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আলু কোনো কিছুই কিনতে হয় না, সব কিছুই ওরা চাষ করে। আমগো আমাদের হ্যাঁ ভাইজান দেখো, লিটু আমাকে হীরার একটা নেকলেস দিয়েছে আর স্বর্ণ আর মুক্তোর একটা কানের দুল দিয়েছে। এইগুলো কিন্তু ওই যে ফসলগুলো বিক্রি করেই দিয়েছে। আর এই যে দেখো আইফোনও দিয়েছে। ভাইজান ওই আধা মাইল ভুট্টা লাগাইছিলাম তো, ওখান থেকে কিছু বিক্রি করে ওরা এইসব করে দিচ্ছে। না আমি তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না যে গ্রামের চাষাভুষা তোমরা এইভাবে মডার্ন লাইফ লিড করছো। ওকে হীরার নেকলেস দিয়েছো, তারপরে কানের গোল্ডের দুল দিয়েছো, আইফোন 17 প্রো ম্যাক্স দিয়েছো। বাহ, হ্যাঁ একটু রাগ ছিল ওদের প্রতি, তবে এখন এসব দেখে আমার আর কোনো রাগ নেই। বাই দ্য ওয়ে, আপনারা কি করেন? ভাইয়া আমি পড়াশোনা করছি, আর অবশেষে আপনি আমাদের বাড়িতে আসলেন। ভাবির মুখে আপনার কত কথা শুনছি। আর উনি? ভাই আমিও পড়াশোনা করছি। বাহ বাহ, বেশ। তার মানে আমার প্রেডিকশন ভুল ছিল। আমি ভেবেছিলাম এই এলাকা যেমন নোংরা, কাদা, ময়লা, আমি তো ভেবেছিলাম ওরাও গেও হবে বা নোংরা হবে। এখন তো দেখলাম না, বেশ ভালোই সবাই। ভাইজান গ্রামে থাকে বলে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না, বুঝতে পেরেছো? এবার তুমি বলো তো, আমি নিজে নিজে বিয়ে করে কি ভুল করেছি? না, ভুল অবশ্য করিসনি। আচ্ছা কি যেন বললি তুই, এই তোদের যত জমি জমা আছে কার নামে যেন? আমার শাশুড়ির নাম। হ বাজা, লিটুর বাবা মারা যাওয়ার আগে সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে। আমি না করছিলাম যে আমার নামে দিতে হইব না, তাও কইল সমস্যা কি, তুমি মইরা গেলে সহায় সম্পত্তি তো আমার সন্তানেরাই পাইব, থাক না তোমার নামে, এই আর কি। না আমি চিন্তা করছি না, আসলে ভাবছি আপনার হাজবেন্ড অনেক চালাক, শুরুতেই সব সম্পত্তি আপনার নামে করে দিয়েছে। এটা যদি ওদের নামে থাকতো তাহলে। আচ্ছা যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, আমি জাস্ট তোকে চোখের দেখা দেখতে এসেছিলাম, আমি এখন যাব। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। আরে না না, এইটা তুমি কি কইতাছো বাবজান? হ্যাঁ, তুমি আমার সংসার থেকে না খাইয়া চলে যাবা, এইটা হইতে পারে না। থাকো, খাওয়া দাওয়া করে তারপর যাবা। আরেকদিন খাবো, আপনাদের যা কিছু আছে আমি সব খেয়ে ফেলবো, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। শোন, জামাইকে নিয়ে আমার অফিসে আসিস, ঠিক আছে? ঠিক আছে আসি। ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান দেখে শোনা যায়। আচ্ছা ভাইয়ার তাহলে রাগ কমেছে, আমি অনেক খুশি হয়েছি। খুশি তো আমি হয়েছি। ভাইজান এইভাবে হঠাৎ করে বাইতে আমি তো ভাবতেই পারি না। চলো ঘরে চলো। যাও, যা তোরা কাজ যাও, তোরা যা। শোন, গরুগুলা বাইরে বাইর করিস। ভাইজান তুমি তো অফিসে দেখা করতে বলছিলা, হঠাৎ অফিসে দেখা করতে বললা কেন? তার আগে বল, ওদের সাথে থাকতে থাকতে তোর মুখের ভাষা এরকম হয়ে গেছে কেন? কেন ভাইজান, ঠিকই তো আছে। না আসলে তুই তো আগে আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতি, এখন দেখি ওরা যেভাবে কথা বলে ঠিক ওইভাবেই তুই কথা বলিস। আসলে ওদের সঙ্গে থাকতে থাকতে আমারও ওদের ভাষাটা রপ্ত হয়ে গেছে। এটাকে বলে সঙ্গদোষে লোহাও ভাসে। আচ্ছা যাই হোক, তোদের যে কারণে আসতে বলেছি, তুমি বললে তুমি গরু চড়াও, খামার দেখো, তোমার মতো একটা স্মার্ট ছেলে যদি গরু খামার এগুলো নিয়ে থাকে তাহলে কি ভালো লাগে বলো? ভাইজান ঠিকই কইছেন, আমার মন চাই ভালো মতো খাইতে, বড় বড় বিল্ডিং এ থাকতে। এটা যদি করতে চাও তোমাকে কোথায় যেতে হবে? ঢাকা শহর। এক্স্যাক্টলি, এই তো তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি যদি এখন ঢাকা শহরে চলে যাও বা দেশ বিদেশ ঘুরে বেড়াও, তাহলে তুমি কি বড় বিল্ডিংয়ে থাকতে পারবে, যখন যা খুশি খেতে পারবে, এবং সবচেয়ে বড় কথা তোমার লাইফটাকে এনজয় করতে পারবে। আমার বোনকে জিজ্ঞেস করো, ও যখন আমার সাথে ছিল তখন লাইফটাকে কত সুন্দর করে এনজয় করতো, তাই না? সবটাই ঠিক আছে, কিন্তু ভাইয়া গ্রামের এত জমি ভিটে বাড়ি এগুলো কে দেখাশোনা করবে? সবটা তো লিটু দেখাশোনা করে, আর ওর অন্য দুই ভাই বোন তো ছোট, দেখো না ওরা তো আর কিছুই পারে। বাস না থাকলে বাসে কি বাজে? মানে ওই জমি জমাই থাকবে না, তাহলে তোর জমি জমা দেখা করার আপত্তি আসবে কেন? জমি জমা থাকবে না মানে? জমি জমাগুলো বিক্রি করে দিবি। না না, জমি কেন বিক্রি করবে? জমি থেকে তো ওদের বছর গেলে অনেক টাকা আসে। ভাইজান আমগরে না মেলাডি গরু আছে,
এগুলা গরু প্রত্যেকটা প্রায় 10 থেকে 20 লিটার করে দুধ দেয়। এগুলা দুধ বেচমু, খামু আর দেখাশোনা করবো। হ্যাঁ, আমরা ঢাকা যাবো কিসের জন্য? আমরা ঢাকা যাবো না। আহা, তোমরা বুঝতে পারছো না, একটা উন্নত জীবন ব্যবস্থা তোমাদের জন্য করা উচিত। এই যে তোমাদের যে জমি জমা আছে, খামার আছে, এগুলো যদি তুমি বিক্রি করে দাও তাহলে এখানে সব মিলিয়ে না হলেও 24-25 কোটি টাকা হবে। এর যদি 3 ভাগ তোমরা করো তাহলে 8 কোটি টাকা তোমার ভাগে পড়বেই। এই 8 কোটি টাকা থেকে তুমি 1 কোটি টাকা দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি কিনলে গুলশান বা বনানীতে সুন্দর দেখে, আর বাকি 7 কোটি টাকা তুমি ব্যাংকে রেখে দিলে প্রতি কোটিতে 1 লক্ষ টাকা ন্যূনতম তুমি সুদ পাবে। মানে মাসে 7 লক্ষ টাকা তোমাদের উপার্জন। আরে 7 লক্ষ টাকা ভেঙে খেয়ে তোমরা শেষ করতে পারবে না। এই টাকা যে তোমরা বিদেশ যাবে, ইউরোপ যাবে, আমেরিকা যাবে, তোমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তোমরা কি চাও না তোমাদের লাইফ স্টাইল চেঞ্জ হোক? আমি চাই। ভাইয়া তো ঠিক কথাই বলছে। এই যে তুমি গ্রামের মধ্যে থাইকা তুমি ভুট্টা চাষ করো, ধান চাষ করো, গম চাষ করো, এইগুলা করতে করতে গরু পালো, হাঁস পালো, মুরগি পালো, এইগুলা করতে করতে তোমার শরীর কি অবস্থা হয়েছে দেখো। কাইলে বেতন হইছো, আর তুমি যদি শহরে থাকো, তোমার শরীরটা চক 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 করবে, একদম দুধের মতন তুমি ফর্সা হয়ে যাবে আমার মতো। আমার যে তুমি বিয়ে করছো, আমি কত ফর্সা ছিলাম না বলো? আমার বোন ঠিক ধরেছে, ঢাকায় গিয়ে সবার আগে তুমি স্পা করাবে। স্পা হচ্ছে তোমার বডিতে সুন্দরী সুন্দরী মেয়েরা ফেসের মধ্যে অনেক কিছু লাগাবে, তোমাকে স্টিম বাথে রেখে দিবে, শরীরগুলো দলাই মলাই করবে, সব মিলিয়ে ঝিলিয়ে তুমি বেরোবে অন্যরকম হয়ে। যেমনটা ঢুকেছো তেমনটা নয়, ঢুকবে কালো, বেরোবে ফর্সা। ভাইয়া তুমি মেয়েদের মধ্যে দেখাচ্ছ, মেয়েরা স্পা করে দেবে। শোন, টাকা পয়সার সাথে সাথে 2-3টা মেয়ের সাথে যদি ও একটু সম্পর্ক গড়ে তো সমস্যা কোথায়? মেয়ে ছাড়া তুমি অন্য কথা বলো। আচ্ছা ঠিক আছে, কাজের কথায় আসো। তোমাদের এই সম্পত্তিগুলো কার নামে? এটাই ফ্যাক্ট। তোমার আম্মার নামে তোমার বাবার সম্পত্তি দিয়ে যাওয়াতে তোমাদের সমস্যা হয়েছে। সম্পত্তিটা যদি তোমার বাবার নামে থাকতো, তোমার 2 ভাই সম্পত্তি বেশি পেতে আর তোমার বোন একটু কম পেত। কিন্তু এখন যেহেতু তোমার মায়ের নামে সম্পত্তি আছে, এই সব সম্পত্তি সমান 3 ভাগে ভাগ হবে। মানে সম্পত্তি অলরেডি সেখান থেকে কেটে যাবে। আর শোন, তোর ননদ আর দেবররা কিন্তু এই সম্পত্তির ভাগ নাও দিতে চাইতে পারে, ওদেরকে লোভ দেখাবি। বুঝতে পেরেছিস? তোর দেবরকে লোভ দেখাবি বিদেশে যাওয়ার জন্য, আর তোর ননদকে লোভ দেখাবি সুন্দর একটা বর, একটা স্বামী পাওয়ার লোভ। গ্রামের মেয়েরা আর কিছু চাক না চাক, স্বপ্নে সারাক্ষণ সুন্দর একটা রাজপুত্রকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যেতে দেখে। এগুলো সব দেখাবি। সবটাই বুঝলাম, আমার শাশুড়ি যদি এই সমস্ত সম্পত্তি লিখে দিতে রাজি না হয়। ওরা 3 ভাই বোন যদি রাজি থাকে তাহলে তো শাশুড়ির সমস্যা কোথায়? তোমরা 3 ভাই বোন মিলে গিয়ে তোমার মাকে বোঝাবে, তাতেও যদি কাজ না হয় পরে অন্য ব্যবস্থা নিবে, জোর করবে লিখিয়ে নিবে। দেখো নি সিনেমা নাটকে জোর করে টিপসই নিয়ে নেয়, লিখিয়ে নেয়, সেগুলো করবে। ভাইয়া এটা করা কি ঠিক হবে? আমার শাশুড়ি কিন্তু অত্যন্তই ভালো একজন মানুষ। তুমি তো গেলা আমাদের বাড়িতে, সব কিছু দেখছো, উনি কিন্তু আমার অনেক ভালোবাসে। এই যে আমি তোমাকে সাইরা ওদের বাড়িতে আসছি, একবারের জন্য কিন্তু আমার মনে হয়নি সে আমার শাশুড়ি। আমার সবসময় মনে হয়েছে সে আমার মা, মায়ের মতো ভালোবাসছে। তাহলে বসে বসে তার মৃত্যুর অপেক্ষা করো। সে মারা গেলে তারপর সম্পত্তিগুলো নিয়ে আমার কাছে এসো। যাও তো, তোমরা যাও। এই না, আমি স্পা করাম। সম্পত্তি মায়ের কাছ থেকে যাওয়া দিবে নেয় না, বেশি না কেন ঢাকা যাও। আর এইটাই পুরুষ মানুষের সমস্যা, মেয়ে মানুষের লোভ যেখানে থাকে ওইখানে যে হামলা করতে চান। শোনো ভাইজান, ঠিক আছে, শাশুড়ির জোর করতে হবে, তো জোর করে যেমনি হোক সমস্ত সম্পত্তি বিক্রি করার ব্যবস্থা আমার কাছে। তুমি কোনো চিন্তা করে না, যেমনি হোক আমি এটা করতে প্ল্যান করতেছি। ঠিক আমি তো তোমার বোন, তাই না? ঠিক আছে। আজকে তাহলে যা, আমি অফিসে যেহেতু এসেছিস আমি কিন্তু কিছু খাওয়াতে পারলাম না। আগে সব সম্পত্তি বেচা কিনা হোক, তারপর আমরা 3 জন না হয় ইউরোপে আমরাও ট্যুর দিলাম, তখন খাবো। ঠিক আছে ভাইজান, আমাকে না আসি। ভাইজান, আমাদের কি বুঝলেন? দালালরা মায়ের নাকের সোনা থেকেও দালালি করে। এই যে বোনের সম্পত্তিটি আমি যে ফুসলিয়ে ফাসলিয়ে বিক্রি করে দিচ্ছি না, এখান থেকেও 4% আমি পাবো, অনেকগুলো টাকা। দেখছো আমার ভাইয়ের কি বুদ্ধি! এইরকম একটা যুক্তি দিয়ে যদি কথা না কইতো, আমাকে যদি না বুঝাইতো, আমি কি বুঝতাম? শোনো, যেমনেই হোক আমার ভাই যেমনে করে কইয়া দিছে, তোমার মায়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি লেখা তোমার নামে করতে হবে, বুঝছো?
একদম ক্লিয়ার বুঝছি তোমার ভাইয়ের মাথায় যে এত বুদ্ধি সেটা আগে কখনোই বুঝতাম না যদি না মিশতাম। আসলে এই বুদ্ধিটা তো আমগো মাথা থেকে বাইরে লই না, আমার মাথা থেকে বাইরে হয় না। যা বুদ্ধি দাও তুমি দাও আর তোমার ভাই দাও, কাম করা লাগবে। তুমি যেভাবে কবা তোমার ভাই যেভাবে কব আমি ঠিক ওইভাবেই করব। তো একটা সমস্যা, আবার কি সমস্যা? আমার ভাই আর আমার ওই বোনটা ওরা যদি কোনো ঝামেলা করে। ওরা ঝামেলা করার সুযোগ দিবা কেন? শোনো, তোমার ভাই বন্ধুরা এখনো ছোট, মাত্র কলেজে পড়ে। এই সমস্ত হিসাবের বিষয়ে ওরা খুবই কাঁচা। তুমি বড় ভাই, তুমি ওগরে যা কবা ওরা তাই শুনতে বাধ্য। ওগরে ৯-৬ বুঝাবা, বলবা যে সমান ভাগে ভাগ করে দিব। আর তোমার মার বিরুদ্ধে ওগরে উস্কাই দিতে হইব, কারণ সত্য হইলেও তো মা না, একটু ভালোবাসা তো থাকবই। ওরা সহজে রাজি হইতে চাইব না, কিন্তু উল্টাপাল্টা বুঝাইয়া তোমার মায়ের বিরুদ্ধে উস্কাইয়া ওগুলো রাজি করাইয়া আমাকে দলে নিয়ে আসতে হইব। তা নাইলে ওরা যদি আমাকে সঙ্গে একত্রিত না হয়, তোমরা 3 ভাই বোন যদি একজোট না হও, এই সম্পত্তি তোমার মায়ের কাছ থেকে লেখা নিতে পারবা না। একদম ঠিক কথা কইছো। তাহলে ওগোর সাথে খারাপ ব্যবহার করা যাবো না, আগে মিল দিয়া একখান্তি হই, তারপরে সম্পত্তি ভাগ করে পেলাম। এবার তাড়াতাড়ি চলো, এই বিষয়ে তোমার ভাই বোনের সঙ্গে কথা কইতে হইব। আসো। এই তো আমার ছাই উঠছে 2-6। এই দি তোমার ভাই বোন। কি রে তোরা এনে বসে তাই কি করিস? ভাই লুডো খেলতেছিলাম। তুই খেলতেছিস? এই চলো না আমরা জোড়া জোড়া খেলি। আসো। এই শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা ভাই? আলাপটা হইলো, এই তুমি কও। তুমি কইতে পারতাছো না? তোমার মুখে কি ঠালা পড়ছে নাকি? শোন, আমগর যে সয় সম্পত্তি আছে, এই জমি জমার ব্যাপারে আলাপ, খুব গভীর আলাপ, মনোযোগ দিয়ে শোন। ঠিক আছে। আমগো বাড়ির ভিটা ছাড়াই তো অনেক সয় সম্পত্তি বন্ধে বাড়ি আছে। এই সয় সম্পত্তি কার নামে? আমগো মায়ের নামে। আমগো নামে কি আছে? আমগো নামে তো কিচ্ছু নাই। মায় যদি আজকে মইরা যায়, আরেকজন আইসা যদি ভাগ বসায় চাইলে সেটা পারবো। সয় সম্পত্তি না আমগো নাম থাকবো না। কইতাছি কি, আমরা এক জায়গায় গেছিলাম আমার ভাইজানের কাছে। ওর বড় ভাই আমাকে একটা বুদ্ধি দিছে, শুনে সয় সম্পত্তি যা কিছু আছে সব না আমগো নামে লেখা নেই, তাইলে আর এই ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা করা লাগবো না। কি করব? এই বুদ্ধিটা তো ভাই ভালোই দিছেন, কিন্তু মায়ের লেখা দিব আমরে। আহা, এমনি এমনি তো লিখে দিব না, জোর করতে হইব। জোর করলে ঠিকই লেখা দিব। আর তাছাড়া তোমরা 3 ভাই বোন যদি একজোট হও, তোমার মায়ের না লেখা দিয়ে যাবো কই? মার কাছ থেকে জোর করে লেখা নেওয়াটা ঠিক হইব? কিন্তু এত সম্পত্তি নিয়ে আমরা করবো কি? আরে বেইস্তা দেবা। শোনো, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কইরা একটা স্বপ্ন থাকে। এই যে তুমি কি স্বপ্ন দেখতাছো? তুমি না আমারে কইছো তোমার স্বপ্ন তুমি ইউরোপ কান্ট্রিতে যাবা, ওইখানে বিদেশি মাইয়া বিয়ে করবা, এইটা তোমার ইচ্ছা। এই যে ইউরোপ কান্ট্রিতে যাবা, কেমনে যাবা? টাকা পয়সা আছে? আমার ভাইজান কইছে তোমারে ইউরোপ পাঠাইবে, বেশি না, ওইখানে 20-25 লক্ষ টাকা হইলেই হইব। এখন তুমি ছোট মানুষ, তোমার কাছে তো আর এত টাকা নাই, তাই সম্পত্তি বেচা লাগবে। আর এই সম্পত্তি তোমার মা এমনি এমনি বেচতে দেব না তো, সেটার জন্য জোর করতে হইব। আর এই যে তোমার বিয়ে শাদী করণ লাগবে না? এই যে আজকাল পোলাপানগো বিয়ে করতে হইলে যৌতুক দেওয়া লাগে। আর তাছাড়া একটা শহরে বাড়ি থাকবো, গাড়ি থাকবো, এইটাই তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। এইগুলা যদি তুমি সম্পত্তি বিক্রি না করো, তাহলে কই থেকে পাবা বলো তো? হ ভাবি, তুমি ঠিকই কইছো। এই যে সেরিয়া তো দিনে তুই তো নিজের ভালাটা বুঝলি, আমি তোর এত কই তুই তো কিছুই বুঝিস না। যাই, অবশ্যই তুই তো বুঝতে পারলি এটাই অনেক কিছু। আরে কাম করি, চলো এনার সময় নষ্ট না করে আমরা সবাই মিলে যাই মারে ধরি। চল। শোন, পরে কিন্তু আমরা তোরা খেলবো, বুঝছিস? তোর ভাবি আর আমি আর তোরা 2 জন। আরে কই নিয়ে যাইতাছো? আরে আসেন, আপনার 2 ছেলে আপনারা কি জানো বলবে। এই যে মারে নিয়ে আইছি। কি রে, তোর আমারে কিছু কইবি? আমা, ওই তোমার একটা গুরুত্বপূর্ণ কথা করার জন্যই নিয়ে আইছি। শোনো, তোমরা তো এর আগেও কইছি, আবার কইতাছি। দেখো, আমরা 3 ভাই বোন, 3 জনের নামে সম্পত্তিটা লেখা। আর তোমারে এত বোঝানো লাগবে না তো, তুমি তো বুদ্ধিমান। ছোটবেলায় থেকে তুমি আমার অনেক কিছু শিখাইছো। দেখো, কেউ কোনো কিছু চাইলে, ভালোভাবে চাইলে তারা দিতে হয়। তুমি কইছো না,
আমরা তো তোমার কাছে ভালোভাবে চাইতেছি, তোমার তো আর মারি নাই, তাহলে সম্পত্তিটা আমাকে লিখে দাও। হ্যাঁ আম্মা, ভাই ঠিক কথাই কইছে। তোমার সন্তান তো আমরা তিনজন, এই সম্পত্তি আর কে খাইব? সম্পত্তিটা দিলে আমি জায়গা জমিন বেচা আমি লন্ডনে যাবো, আমি এখানে থাকবো না আম্মা। আম্মা ঠিকই তো কইতাছে, আমরা 3 ভাই বোনের নামে জায়গা সম্পত্তিগুলো লিখা দাও, আমরা ঢাকা শহরে যা বাড়ি করব। মা ও কিন্তু ঠিক কথাই কইছে, ওর বিয়ে শাদীর ব্যাপারও আছে, টাকা পয়সা কিন্তু লাগবো। আমি যে বড় ভাই, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। মা, যদি তুমি সম্পত্তিটা তিনজনের নামে ভাগ করে দাও, তাহলে যার যার সম্পত্তির ভাগ নিয়ে শেষে বিক্রি করব, টাকা পয়সা নিব বা রেখে দিব, যার যার মন চায় তাই শেষে সেটা করবো। আপনি তো মা, প্রত্যেকটা মায়ের উচিত কিন্তু তার সন্তানের ভালো মন্দ দেখা। ফলে আপনি যদি আপনার সন্তানের ভালো মন্দ না দেখেন, তাহলে তাগোর সাথে অন্যায় করা হইব না। কি লো, তুই ঢাকা যাবি না, বাড়ি করবি না? হ্যাঁ, ও ঢাকা শহরে বাড়ি করব, ও লন্ডন যাইব, তুই কি এনে পড়ে থাকবি? ও তুই তো বড়, একটু চালাক বেশি, তাই না? আচ্ছা, যে যেখানেই যাস না কেন যা, আমার কোনো আপত্তি নেই। আমার একটু কষ্ট হইব, তোরারে দেখতে পারব না। বৌমা, যত চালাকিই কর, তোরা যা কিছুই কর, আমি কিন্তু এই সম্পত্তি হাতছাড়া করব না। তুই লন্ডন যাবি না? কয় টাকা কামাই করছস? বাপ দাদার ভিটা জমি বেচছে লন্ডন যায়া সাহেব হবি? জীবনেও না। এইখানে তোরারে সবাই হুজুর হুজুর কয় দীক্ষা, লন্ডনে তোরে কেউ হুজুর কইব না, চাকরের মতো খাটাইব। কারণ তুই অন্য দেশ থেকে যাইতাছস, ঢাকা শহর বাড়ি করবি, তাই না? বাড়ি উলি হইবি, তাই না? আরে ওইখানে বাড়ি উলি হওয়া না এত সহজ না। 4 আনা পয়সার মূল্যও কেউ দিব না, তোরে এক সাইড করে আলাদা করে ফালায় থাকে। আরে ওরে যা মন চাই তাই করুক, তাতে তুমি এত পেশাল বার্তাছো কে? আর সম্পত্তি কি তোমার নাকি? সম্পত্তি হলো আব্বার, আব্বা তোমার নামে লেখা দিছে, দেখাই তুমি আর লাখ সাহেবের বেডি হয়ে গেছো। দেখো, সম্পত্তি কিন্তু আমরা কিন্তু 3 ভাই বোনেই পাই, তোমার এখানে কোনো সম্পত্তি নাই, তাই সম্পত্তির দাবি দেওয়া সবকিছু আমগো নামে। তুমি তাড়াতাড়ি আমগো সম্পত্তি আমাকে বুঝাই দাও। বাজার একবার চিন্তা করে দে, এই এলাকার যত মানুষ আছে সবাই কিন্তু তোরারে হুজুর হুজুর করে। তোরা যদি এখান থেকে চইলা যা, কেউ তোরারে দাম দিব না। আর আমি কি করব? এই বাড়িতে একলা পড়ে থাকবো? তোরা আমারে চাইরা চইলা যাবি? এইবার কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন, বুঝতে পারছেন? এরা যেহেতু সম্পত্তি চাইতাছে, আপনি লিখা দিতেছেন না কেন? আর আমি বলছি না, এই সম্পত্তি তোমার মা কোনোদিনও তোমার নামে লিখা দিব না, কারণ তার মনের মধ্যে অন্য কিছু ঘুরতাছে। আমার মনে হইতাছে এই সম্পত্তি তার ভাইকো নামে লিখা দিব, বুঝতে পারছো এবার? ও, তার মানে তলে তলে এত কিছু, তাই না? তুমি তোমার ভাইয়ের সম্পত্তি লিখে দিবা, তার মানে মামা এসে সব সম্পত্তি দখল করবো, আমরা কি বসে দিয়ে আঙ্গুল চুষমো? এটাই না। তোরা ভুল বুঝতাছস, ভুল বুঝতাছস। তোরা অনেকদিন ধরে আমার উপর অনেক অত্যাচার করতাছস। আরে তোরার পাওনা পাওয়ার জন্য এত কিছু করতাছস, আর আমি যে তোরারে ছোটবেলা থেকে লালন পালন কইরা এত বড় করছি, খালি কি তোরাই পাস আমার কাছে? আমি তোরার কাছে কিছু পাই না? হ্যাঁ, অনেক পাই। টাকা পয়সা ধন সম্পদ না পাইলেও এই যে আমি আমার বুকের দুধ খাওয়াইয়া তোরারে বড় করছি, সেই ঋণ কেন শোধ করবো? আগে তোরা আমার দুধের ঋণ শোধ কর, তারপর জমি বাড়ি জায়গা জমি যা কিছু প্রয়োজন হয় তার জন্য আসিস। মায়ের দুধের ঋণ আগে শোধ কর, কথাটা মনে রাখিস। মা, এটা কি বলে গেল? ভাবি, এখন মায়ের দুধের ঋণ কেমনে শোধ করুম? তোমার মায়ের পেটে পেটে হইছে জিলাপির মতন প্যাচ, বুঝতে পারছো? দেখো, জিলেবের মতো পেঁয়াজ যাই কিছু হই, বুদ্ধিমান লোক কিন্তু তোমার ভাইজানের কাছে যাই যাই রে, আরেকটা বুদ্ধি না লাগবো। মায়ের দুধের ঋণ যেভাবে হোক সুদ তো করা লাগবো, তাহলে তো আর সম্পত্তি দিব না। কত গেল? হ, একদম ঠিক কথা কইছো। ভাইয়ের কাছে যাইয়া এই সমস্ত বিষয় আলোচনা কইরা সে আবার যে বুদ্ধি দিব ওই বুদ্ধি অনুযায়ী চলা লাগবে, বুঝতে পারছো? তাহলে কি এগোর সাথে নিয়ে যাবা? আরে না, এগো নেওয়ার কোনো দরকার নাই, আমরা দুজনে মিলেই কালকে যাবো, পরে এগো এসে বললেই হলো। আসো, তোমার ভিতরে আসো। ভাইজান, বোন, তুই এই সময় আইলি? আমার পোলাপানগুলা মানুষ হইল না, আমার নামে যে জমিন আছে সেই জমিনগুলা ওরা আমার কাছ থেকে লিখে নিতে চায়। বোন, খবরদার, এই কাজটা কোনো দেরি করবি না। তোর পোলাপান কিন্তু মানুষ হয় নাই। এই কতদিন ধরে তুই খালি কষ্টই করতে আসছস, ভেস্তে ভেস্তে সমস্ত জমি তোর ছেলেরা বেঁচে ফেলাইলো, আর এই বছর তুই ঘোরা পরস।
কোনো চিকিৎসার টাকা লাগে কোন থেকে দিবি? আমার তো তেমন সামর্থ্য নাই বোন, দয়া করে জমি বিক্রি করিসই না। আমিও তো দিতে চাই না ভাইজান, কিন্তু ওরা আমার উপরে এমন চাপ শুরু করছে, এমন চাপ শুরু করছে, আমি আর সহ্য করতে পারতেছি না। অনেক সময় মনে হয় দুই চোখ যেদিকে চায় এদিকে চইলা যাই, না হয় মইরা যাই। বোন, দুলাভাই মরার পর থেকে তোর কপালে অনেক কষ্ট, কি করবো ক, উপায় তো নাই। ঠিক আছে বোন, মনে কিছু কষ্ট নিস না, কিন্তু বোন একটা কথা, বলেও যে বোনো ছেলে নামে জমি লিখে দিবি না। হ ভাইজান, তুমি যেটা কইছো এইটাই করো। আমি মরে গেলে জমি ওরা পাইব, তখন ওরা নিব। আমি জমি লেখা দিব না। আমারে যত অত্যাচার করুক, যত কষ্টই দেখ না কেন, আমি জমিন দেব না। ভাইজান তাইলে আমি যাই। বোন, তুই দুপুর সময় আইসস, সাথে ভাত খাওয়া যাবি না? বাড়ির যা, জিরায় হাতে ভাত খায় তারপরে চলে যাবি। না ভাইজান, এখন বাড়িতে যাবো না, খাবো না। আল্লাহ জানে আমার বাড়িতে কি না কি হইতাছে। ওরা যদি আবার গন্ডগোল বাজায়, আমি বরং যাই। আচ্ছা ঠিক আছে। আমার আমার বোনটা কত যে দুঃখে আছে। এই বয়সে ছেলেরা কামাই জোগাড় করে খাওয়াবো, তার মধ্যে বোনের খালি পেরেশানি করে জমি লেখায় দাও, হ্যান করো ত্যান করো, কি কষ্টে আছে। শুন বাজান, তোরারে কইতাছি, কান কইলা শুইনা রাখ। এই সম্পত্তি আমার নামে, সম্পত্তি কিন্তু আমি নেই নাই। আমারে তোর বাজান জোর কইরা দিছে, হাত ধইরা কইয়াও গেছে যে এই সম্পত্তি আমার বাপ দাদার। তাছাড়া আমরাও অনেক সম্পত্তি করছি। সম্পত্তি কেউ করতে গেলে না ফাউ ফাউ হয় না, অনেক কষ্ট করতে হয়। জাগা জমি কেনার পর হাতে একটা টাকাও থাকে না, খায়া না খায়া থাকতে হয়। বিলাসিতা করা যায় না, অনেক কষ্টে দিন যাপন করতে হয়। তাই আমি কইতাছি, এই সম্পত্তি আমি কোনো দিন আমার হাত ছাড়া করুম না। আমি যতদিন বাচ্চা তাহি আমি আমার স্বামীর কথার অবাধ্য হমো না। আমার স্বামী আমার এই সম্পত্তি দিয়ে মইরা গেছে, কিন্তু আমি বাচ্চা আছি। আমি যতদিন বাচ্চা থাকুম এই সম্পত্তি আমার কাছেই থাকবে। কেন বুঝোস না বাজান? তোরা কেন বুঝতেছস না? আমি যদি আজকে মইরা যাই, এই সম্পত্তি তো তোরারই থাকবো, কেউ তো আর নিতে আসবো না। তাই কইতাছি, এই সম্পত্তি নিয়ে তোরা ঝগড়াঝাটি করিস না, কোনো মারামারি কাটাকাটি করিস না। আর মায়েরে অবহেলা করিস না বাজান, ভুল করবি, ভুল। আরে ধরু মা, তোমাকে অবহেলা করছে কে? দেখো, তুমি না কইলা যে সম্পত্তি আমগরই থাকবো, তাহলে আমরা তো বাইসা আছি, আমগো নামে এখন সম্পত্তি লেখা দাও। তুমি বাইসা আছো, তুমি যখন বেড়ে যাবা, তুমি নিজের হাতে আমগো সম্পত্তি দিতে পারবা, এটা দেখতে পারবা। আর তাছাড়া আপনি কি চান যে ভাই বোনের মধ্যে ঝগড়া বাজুক? এটা আপনি চান, তাই না? আপনি এখন বাইসা আছেন, বাইসা থাকা অবস্থায় আপনি যার যার সম্পত্তি তারে তারে বুঝাই দিবেন। এতে আর ভাই ভাইয়ের যুদ্ধ লাগবে না, ভাই বোনের যুদ্ধ লাগবে না। এটা বুঝেন না কেন? লিখে দেন। দাও মা, দাও দাও, লিখে দাও। আমগো দুই ভাই আর বোনের নামে লিখে দিলা আর না দিলা, আমগো দুই ভাই নামে লিখো। লিটু, তুই না আমার বড় সন্তান, তুই তো অন্তত এই সংসারটারে বুঝবি, মারে বুঝবি। ও তো ছোট মানুষ, ও সব কিছু বুঝে না। আরে বাজান, এই সম্পত্তি হাত ছাড়া হইলে শেষ হয়ে যাইব। আর এই বিশাল চোখ, এই চোখ থেকে যদি একটু সম্পত্তি লইরা যায় না, দেনার দেন আমার এই সম্পত্তি শেষ হয়ে যাইব, তারও পাবি না। আরে ধরু কমবো তোমার কেরা করছে কত দিন? সম্পত্তিটা আমগো দুই ভাইয়ের নামেই থাকবো। তুমি অযথাই চিন্তা কিসের জন্য করতেছো? আজ বাদে খালি তুমি মরবাই, এই সম্পত্তি নিয়ে মরবে নাকি? চুপ! কেন ভাই, তোমরা দুইজন কেন পাবা? মায়ের সম্পত্তি, মায়ের নামে সম্পত্তি, সম্পত্তি আমিও সমান ভাগে পাবো। হ ভাই, সম্পত্তি 3 ভাগই হোক, সমস্যা নাই, কিন্তু মারে কও আঙ্গ নামে যাতে জায়গা সম্পত্তি লিখে দেয়। কয়দিন পর মরে গেলে তো আমরাই পামু, তো এখন দিয়ে দিলে সমস্যাটা কই? না, কোনো দিন দেব না। আমি বাচ্চা থাকতে সম্পত্তি আমি হাত ছাড়া করুম না। এইটা এক মৃত মানুষের আমানত, আমানত আমি খেয়ানত করুম না, কোনোদিন করুম না। তোরা যা ইচ্ছা হয় তোরা তাই কর, আমি সম্পত্তি দিব না তো দিব না। হ্যাঁ হ্যাঁ, দেখবো নে কতদিন সম্পত্তি নিজের করে আগলায় রাখতে পারো। এই চলো ঘরে চলো। ভাই আমি একটু বাজাতে যাই। ভাইয়া, তাহলে এবার কি করবো বলো তো? এই বুড়ি তো কিছুতেই সম্পত্তি দিবে না। এখন আমার বলতেছে তার দুধের ঋণ শোধ করতে। শোধ না করলে নাকি সে সম্পত্তি লিখে দিবেই না। এখন এই দুধের ঋণ কি করে শোধ করবো তার? খুবই কঠিন সমস্যায় পড়ে গেলাম।
সারা জীবন কত কিছু বেচা কিনা করেছি, দালালি করেছি, মায়ের দুধের ঋণ এটা কিভাবে শোধ করতে হয়, কি জটিল সমস্যা। এই তো ভাইজান আমরা বুঝতেছি ভাই জন কইলো যে দুধের ঋণ শোধ করা হয়। একবার ভাবলাম যে হুদাহুদি সুদ করা বাদ দিয়ে বাইরে বাইরে তা তো আর পারতেছি না। মায়ের নামে যে সম্পত্তি মাই যদি লেখা না দেয় তখন হ্যাঁ, তাছাড়া তোমার মা মানে সাম্প্রতিক সময়ে মারা যাবে এমন কোনো লক্ষণও দেখছি না। শরীরটা কেমন সুস্থই আছে, হাতটা হাঁটা তোলা খুব শক্ত। একমাত্র হঠাৎ হার্ট অ্যাটাক করা অথবা ব্রেন স্ট্রোক করা ছাড়া তার মরে যাওয়ার কোনো অপশন নেই। তাকে তোমরা মেন্টাল প্রেশারও দিতে পারছো না যাতে করে সে স্ট্রোক করে মারা যায়। এখন কি করার করো, দুধের ঋণ শোধ করো করো। ভাইজান একটা কথা কইতেছি মনে করেন আপনি তো দালাল। আচ্ছা দুধের দালালি করতে পারেন নাই? বেয়াদব, তুমি একটা পরিপূর্ণ বেয়াদব। হ্যাঁ, আমাকে দালাল কেন বলছো? আমি ব্রোকার। ব্রোকার বোকা বোকার না, ব্রোকার। ব্রো ব্রো আচ্ছা ঠিক আছে থাক, তোমার উচ্চারণ করতে হবে না, উচ্চারণ করতে হবে না তোমার। ভাইয়া রাগ করো না, ও আসলে একটু সহজ সরল তো, তাই কি বলতে হয়, কোন জায়গায় কোন কথাটা বলতে হয় এইটা এখনো জানে না। তুমি একটু বলো না, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, কি করে তার দুধের ঋণ শোধ করব? মায়ের দুধের ঋণ কি করে শোধ করবো বলো তো? ভাই বুদ্ধি দেন, আপনি বুদ্ধি না দিলে আমরা কই যাবো? কোন বুদ্ধি? পেয়েছি, ইউরেকা। ইউরেকা ভাইজান কি নো রেখা, ইউরেকা। রেখা ভারতে অভিনয় করতে একসময়, এখন বয়স হয়ে গেছে। চুপ থাকো তুমি। শোন, আমি যতদূর জানি একটা শিশু 1 থেকে 2.5 বছর বা 2 বছর সময়ের মধ্যে মায়ের বুকের দুধ খায় এবং সে দৈনিক 500 মিলিলিটার মানে আধা লিটার করে সে দুধ খায়। একদিনে যদি সে আধা লিটার দুধ খায় তাহলে পুরো 1 বছর মানে 12 মাসে সে দুধ খাচ্ছে 12 মাস 24 মাস 24 মাস আর 6 মাস সব মিলিয়ে সে 350 লিটার দুধ খাচ্ছে তার এই 2.5 বছরে। ওরা কয় ভাই বোন? 3 জন যদি জনপ্রতি 350 লিটার করে দুধ খেয়ে থাকে তাহলে 3 গুণে 350 1050 লিটার। আর ধর দুধ খাওয়ার সময় মুখ দিয়ে গড়িয়ে পড়ে যায়, কখনো ছিটে বিটে পড়ে যায়, সব মিলিয়ে আরও 50 লিটার মানে ওয়েস্টেজ। এই 50 লিটার এবং 1050 লিটার সব মিলিয়ে 1100 লিটার দুধ ওরা 3 ভাই বোন মায়ের কাছ থেকে খেয়েছে। বাহ, দেখছো বলেছিলাম না আমার ভাইয়ের মাথায় অনেক বুদ্ধি, বের করে ফেলেছে হিসাবটা। তো হিসাব দিয়ে আমি কি করব? আরে এত হিসাব করে কি আছে? হিসাব পারাইছে বললাম তাই 1100 লিটার আহা, 1100 লিটার দুধ তুমি তোমার মাকে দিয়ে দিবে, দিয়ে মায়ের দুধের ঋণ শোধ করবে। সেটা তো বুঝলাম। ও কাম করা যায় 1100 লিটার, তাহলে কাম করা যায় 1100 লিটার তো 1100টা মায়ের কাছে যায় 1 কেজি করে দুধ নিলেই তো হয়ে গেল। 1100 মায়ের কাছে গিয়ে 1 কেজি করে দুধ চাইলে তোমার 1100 মা যখন একটা করে জুতা পেটা করবে তোমার গালে 1100 জুতার বাড়ি পড়বে। আহাম্মক কোথাকার, একটা পরিপূর্ণ বেয়াদব। বাদ দাও ভাইয়া, এই কথাটা রাগ করো না, একটু সহজ সরল তো, আচ্ছা। তাই বুদ্ধি শক্তি মাথায় কম। তোমার খামারে গরু আছে কয়টা? আল্লাহরি তুই আর এক্স্যাক্টলি। এই গরুগুলো কখন কাজে আসবে? এখন কাজে আসবে। আমরা যখন ছোটবেলা মায়ের দুধ না পেতাম বা মায়ের দুধ না খেতাম তাহলে আমাদের কি খাওয়ানো হতো? গরুর দুধ। তার মানে মায়ের দুধ সমান সমান গরুর দুধ। মায়ের দুধ আর গরুর দুধ সেম টু সেম, একটু এদিক সেদিক হতে পারে কিন্তু টেস্ট কিন্তু সেম টু সেম। তার মানে আমরা মায়ের দুধের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? গরুর দুধ। এই তো বুদ্ধি খুলে গিয়েছে। তোমার মাকে ওই 1100 লিটার দুধ দিয়ে দাও। এত দুধ দিয়ে সে কি করবে? ফ্রিজে রেখে খাবে? তুই ওর সাথে থাকতে থাকতে না তুইও ওর মতো আহাম্মক হয়ে গেছিস। 1100 লিটার দুধ কি মানুষ খেতে পারবে? পারবে না। এর চেয়েও অনেক সুন্দর উপায় বের করতে হবে। 1100 লিটার দুধ তোর শাশুড়ির উপর ঢেলে দিবি, তাকে দুধ স্নান করে দিবি। বুঝতে পেরেছিস? বুঝতে পারছি ভাইয়া, আর কিচ্ছু বলতে হবে না। ও বোকা হলেও আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। শোনো, তাহলে কালকে সকালে তুমি আমাদের বাড়িতে যাবা, আমরা সবাই মিলে ওই 1100 লিটার দুধ দিয়ে আমার শাশুড়িকে গোসল করিয়ে দিব। ওকে, তারপরে সম্পত্তিগুলো সব আমার কাছে নিয়ে আসবে। ওকে, এবার যাও। সালাম দেও।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরুর এক ধারে দুধের দাম, এত সম্পত্তি। বোন, তুই বাড়িতে না যায় গোয়াল ঘরের সামনে কাঁদতেছিস কেন? আজকে আবার নতুন করে তোর কি হইলো? নতুন করে হইব কেন ভাইজান? অনেক দিন ধরেই তো এটা শুরু হয়েছে। আজকে ওরা আমার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করছে ভাইজান। আমার এরকম সম্পত্তি চাই না, আমার সম্পত্তি লাগবে না। তোর সম্পত্তি তোর জীবনে কাল। বোন, জীবন যাবো তাও কিন্তু সম্পত্তি লিখে দিবি না, কারণ কারণ তোর ছেলে হলে লোক ভালো না। না ভাইজান না, এই কথা কেউ না। এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্জনা আমি আর সহ্য করতে পারতেছি না। এই যে এই না, এই দলিল তুমি উকিলের সাথে কথা কইয়া সম্পত্তি ওরার নামে দেওয়ার ব্যবস্থা করো। আমার সম্পত্তি লাগবে না। ও ভাইজান, এই দুনিয়াতে মা বাপ তো অনেক আগে মরে গেছে। আমরা দুই ভাই বোন ছাড়া আর কেউ নাই। আমি যদি তোমার কাছে আসি, আমারে দুই নলা খাইতে দিবে না। ও ভাইজান, তোমার বাড়িতে আমার একটু ঠাই দিবে না থাকার জন্য? বোন, তুই এটা কি কইতাছস? তোর আমি ঠাই দিব না মানে? তোর সন্তানের অত্যাচারে তুই যদি চলে হস, তোর আমি চিরজীবনে হানে পালবো। আমার কিছু থাক না থাক, আমার বোনের আমি পালাই দেব না। বোন, তোর শেষ সম্বলটুক ছেলে ঘরের নামে দিস না, কারণ তুই ঘরে পড়লে কেউ দেখবো না। আজকে তোর জমি আছে, তোর শক্তি আছে, কথাটা মনে রাখিস। না ভাইজান না, আসলে মার কাছে বাবার কাছে সব চাইতে শক্তিশালী হয়েছে সন্তান। এই জিনিসটাই আমার হাত ছাড়া। আমি জমি দিয়ে কি করো? আমার জমি লাগবে না। আমারে তুমি শেষ বয়সে যদি আমার সন্তানে থাকতে খাইতে না দে, আমার একটু থাকতে দিও। ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি ঠিকঠাক করে তোর খবর দিই। ঠিক আছে ভাইজান। ভাবি, ভাইয়ের কাছে যে গেলেন, ভাইয়া কি বুদ্ধি দিয়া দিল? ভাইয়া তো কইলো মায়ের দুধের ঋণ শোধ করতে হবে। আরে দুধের ঋণ যে শোধ করবা কেমন করবা ওটা তো কইবা। শোনো, তোমরা ছোটবেলা থেকে এক একজনে, তুমি 3.5 লিটার, তুমি 3.5 লিটার, তুমি 3.5 লিটার, এই সব দুধ একত্রে কইরা যদি হিসাব করি তাইলে 1100 লিটার দুধ তোমরা 3 জনে মিলে খাইছো। এই দুধগুলো যদি দিয়ে দেই তাইলেই তোমার মায়ের দুধের ঋণ শোধ হয়ে যাবে। কি কোন ভাবি, 1100 লিটার মানুষের দুধ পামু কই? আরে বাবা রে, গরু আছে কি করতে? এই যে তোমরা ফার্মে গরুগুলা পালো, এগুলা কেন পালতাছো? এই যে তোমরা যখন ছোট ছিলা তখন তোমার মায়ের বুকে যখন দুধ না আসতো তখন তোমাকে কি খাওয়াইতো? গরুর দুধ খাওয়াইতো না? তাইলে মায়ের বুকের দুধের বিকল্প গরুর দুধ, বুঝতে পারছো? এই গরুর 1100 লিটার দুধ নিয়া তোমার মায়ের গোসল করাই দেবা। তোমার মায়ের যদি গোসল করাই দাও তাইলে নাকি দুধের ঋণ শোধ হয়ে যাবে। এটা ভাইজান কইছে। কি কও ভাবি, আসলে শুধুইব? আরে হইবই তো, কারণ গরুর দুধ আর মানুষের দুধ একই, সব সাদা। গরুর দুধে একটু পুষ্টি কম, তাতে সমস্যা নাই। কি কও ভাবি, তোমার ভাইয়ের মাথায় এত বুদ্ধি? তোমার ভাইকে বিয়েটা করছে? বিয়ে করে নাই বলেই বুদ্ধি বেশি। তুমি আবার আশায় থেকো না, আমার ভাইজান তোমার বিয়ে করব না, কারণ গ্রামের খ্যাতমাত দিকে আমার ভাইজানের আবার চোখ যায় না। আমার বউয়ের চোখ যায়। তোরা যে কি বলদ হইছস না, আমি কিছু বুঝি না। দেখতে আসি ভাইজান এত সুন্দর একটা বুদ্ধি দিছে, ওটা ওইটাই না ভাবি, নিজের বিয়ে না ভাবতেছে। সব থাক, চলো না আমরা যাইগা। তাইলে কালকে আমরা সবাই মিলা দুধ দিয়ে মায়ের গোসল করাই দিই। হ্যাঁ শোনো, কালকে সকালে দুধ আইনা মায়ের গোসল করাই দিতে হবে, বুঝছো? ঠিক আছে ভাবি। একটা কথা মনে রাখিস, দুধ দিয়ে গোসল করে মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায় না। আজকে তো করে এমন এক কথা কমু, শুনলে তো করে বুক কাঁপে উঠবো। কি খবর?
কি কবা, তুমি নিজে সম্পত্তি লেখে নিবার জন্য ধান্দা করছো। ওই যে তোমার হাতে কাগজও দেখা যায়, তার মানে তুমি এই জমি জমা সব লেখে নেওয়ার জন্য আইছো। এক বিন্দু পরিমাণ সম্পত্তি কিন্তু আমরা তোমার দিব না, কথাটা মনে রাখো। আর তাছাড়া আপনি এইখানে আইসা এত কথা কেন বলতাছেন বলেন তো মামা? শোনেন, এইটা হচ্ছে আমাগো পরিবারের ব্যাপার। আমাগো পরিবারে আমি আমার শাশুড়িরে, সে তার মারে কি করবে না করবে, এইটা আমাগো ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন নাক গলাইতেছেন? তোমার ভাই যদি তোমার পরিবারে কথা কইতে আহে, তাইলে আমার বোনের পরিবারে আমি কথা কমু, আমি কথা কমু। বোন, তুই কি কবি নাকি আমি সবকিছু কমু? না ভাইজান না, তুমি কিচ্ছু কবা না, কিচ্ছু না ভাইজান। আরে তোমরা না কি ফুসুর ফুসুর করতেছো? শোনো মামা, আমগোর কাছে এমন কোনো কথা নাই যেটা কইলে আমগো আত্মা কাইপে উঠবো। কি কইবো কত দেখি? বুক কাঁপবো, তোর বুক ঠিকই কাঁপবো। তোর এই মা আপন মা না, সৎ মা। বোন, তুই কবি নাকি আমি কমু? আমি কইতেছি ভাইজান, আমি কইতেছি। শোন তোরা, আমার স্বামী আমার চাইলেও কিন্তু আরেকটা বিয়ে করছিল, এইটা আমি জানতাম না। তোর মার ঘর থেকে যখন তোরা 3 জন জন্ম নিলি, ওই মহিলা এসে আমার বাড়িতে উঠলো। আমি অবাক হয়ে গেছিলাম, খুব কষ্ট পাইছিলাম, আমার ভালোও লাগছিল, কারণ আমার নিজের তো কোনো সন্তান আদি নাই। তোরা 3টা বাচ্চা দেখে আমার বুকটা হাসিতে ভরে উঠছে। এই যে লিটুরে আমি খুলে নিছি, আরেকটা ওই ছোটটারে আমি এই গায়ে রাখছি। কয়েকদিন যাইতে না যাইতে তোদের মা মইরা গেছে। আমি তোরা 3টা ভাই বোনেরে এই বুকে আগলায় রাখছি। তোরা রে দুধ কই থেকে খাওয়াবো, অনেক চিন্তায় পড়ে গেছি। আমার গর্ভেও কিন্তু একটা বাচ্চা ছিল, জন্মের পর আমার বাচ্চাটা মইরা গেল। আসলে এই রিজক কান তোরার ছিল, সেই দুধ আমি তোরা 3 ভাই বোনরে খাওয়াইয়া বড় করছি। আমি মাঝখানে নিজেই ভুলে গেছিলাম যে তোরা আমার সন্তান না। আমি কোনোদিন তোরারে আলাদা চোখে দেখি নাই রে বাজার। সারাক্ষণ মনে হইতো এই যে আমার নারী চেরার দহন হইলি তোরা, আমার গর্বের সন্তান তোরা। তোরা কত অপমান করছস, কত লাঞ্ছনা করছস, আমার গায়ে লাগে নাই। ভাবছি নিজের সন্তান অপমান তো করবে, করুক, তারপরও তো মা বইলা ডাক দে। আর তোরা কি করলি? সামান্য দুধ দিয়ে আমারে গোসল করাইয়া মায়ের দুধের ঋণ শোধ করতে চাইলি। আরে পাগল, কেন বুঝছ না? বুকের দুধ আল্লাহর আরশ থেকে আসে, আর এগুলা হইছে গাভীর দুধ। আচ্ছা ঠিক আছে, তোরা কত ছোটবেলা থেকে যে তোরা আমি কুলে নিয়ে পালছি, ঘুম সব পরিষ্কার করছি, এই ঋণ কি শোধ করতে পারবি? হ্যাঁ, আমি যদি কুলে কইরা না নিতাম, আমার মনে হয় না তোরা বাঁচতি। ঠিকই বলছো মা, সত্যি তো। আমরা 3টা ভাই বোন, মা মারা যাওয়ার পরে হয়তো বা তুমি আমাদের এত আদর করে পালছো, যে যার জন্য আমরা কখনোই ভাবতেও পারি নাই যে তুমি আমাকে সৎ মা। কখনো এইটা মনে হয় নাই যে তোমার ভালোবাসার বিন্দু পরিমাণ কমতি আছে মা। বিশ্বাস করো, আমরা কখনো এটা বুঝতে পারি নাই। আসলে তুমি তো আমাদের বুঝতেই দাও নাই। সবসময় নিজের সন্তানের মতো করে মানুষ করছো, আর কোথায় আমরা দিনের পর দিন তোমার এতটা অন্যায় করছি, অত্যাচার করছি। আমরা না বুঝা সম্পত্তির জন্য তোমার কত কি কইছি। আজকে তোমার দুধের ঋণ এই পশুর দুধ দিয়ে শোধ করতে চাইছি মা। আমরা কতটা অধম যে আমরা মা জিনিসটাই চিনলাম না। তুমি আমাকে সৎ মা হয়ে যা আমাদের জন্য করছো, তা যদি আজকে তুমি না করতে চাইলে হয়তো বা এই পৃথিবীতে আমরা বাইচাই থাকতাম না। মাগো,
আমি তোমার হাত জোর করে মাপ চাইতেছি মা। আমরা যা কিছু করছি সব কিছুর জন্য তুমি আমাদের মাফ করে দাও। সবচাইতে বড় অন্যায় তো আমি করছি মা, কারণ আমি আপনার ছেলেকে পালিয়ে বিয়ে করছি। পরিবারের কেউ আমার সঙ্গে যোগাযোগ রাখেনি। আপনি আপনি আমাকে মা বাবার অভাব কখনো বুঝতে দেননি। আমার কখনো এটা ফিলই হয়নি যে এই বাড়ির বউ আমি। আপনি সব সময় ওদেরকে যে চোখে দেখছেন আমাকে ওই চোখেই দেখছেন। আমি তো এখন পর্যন্ত সংসার কি জিনিস আমি এইটাই বুঝি নাই, কারণ সংসারের কোনো কাজ আপনি আমাকে করতে দেন না, সব আপনি নিজে একার হাতে সামলাতেন। আর আমি কিনা সব কিছু ভুলে গিয়ে নিজের ভাইয়ের খারাপ বুদ্ধিতে আপনাকে কষ্ট দিয়েছি। এই জায়গার সম্পত্তির জন্য এত কিছু করেছি। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারছি মায়ের দুধের ঋণ কখনো শোধ করা সম্ভব না। আর মায়ের দুধের ঋণ না হয় শোধ করে দিলাম, কিন্তু আপনার আদর, ভালোবাসার যত্ন এইগুলো আমরা কি করে শোধ করব? এগুলো তো শোধ করা সম্ভব না। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমাদের মাফ করে দেন মা। মা, আমরা ভুল করে ফেলাইছি। আমরা কখনো বুঝতে পারি নাই যে তুমি আমগো সৎ মা। তুমি আমগরে এত আদর যত্ন করে বড় করছো। আমগরে মা মাফ করে দাও। মা আমরা মাফ করে দাও, আমরা বুঝতে পারিনি। বিয়ে সাহেবের কথায় এসে আমরা লোভে পড়ে গেছিলাম। লোভে যে পাপে মৃত্যু হয় সেটা আমরা বুঝতে পারিনি। মা আমরা মাফ করে দাও। না, আল্লাহ কখনো তোরে মাফ করবো না। তোরে শরীরের সমস্ত চামড়া দিয়ে তোর মা যদি জুতা বানাই দেস তবু আল্লাহ মাফ করবো না, কারণ তোর কুসন্তান। ভাইজান থামো তো, তোমারে যে কইছিলাম দলিলটা নিয়ে আসতে আনছো, হবই আনছি নে। ওরারে দিয়া দাও। দলিলটা আমাকে দিয়ে দে, তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করি। দে দলিলটা দে। তুমি চুপ করো ভাইজান। তুমি হচ্ছে নষ্টের গোড়া। তোমার জন্যই আমাদের সংসারে এত অশান্তি লাগছে। তুমি আসার পর থেকে আমাদের মাথায় একটার পর একটা কুবুদ্ধি দিয়েই যাচ্ছ। আমি এই সংসারে অনেক ভালো আছি। তুমি তো নিজে একটা দালাল, তাই না? তাই নিজের বোনের সংসারেও এসে দালালি শুরু করছো। শোনো, এই বাড়িতে তুমি আর কখনো আসবে না। এই বাড়ি থেকে তুমি এক্ষুনি চলে যাও। যাও বলছি। দলিলটা আমাদের বাড়ির দলিল আমরা বুঝে নিব। তুমি যা বলছি। কাউকে ভালো বুদ্ধি আসলেই দিতে নেই। তোদের ভালো চেয়েছিলাম তো, তোদের কাছে এই সুখটা সইল না। ভালো বুদ্ধি দিয়ে আমি বোকামি করেছি। মা, এই সমস্ত দলিলের আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন এই সব কিছু আপনার কাছেই থাকবে, কারণ আপনি হইলেন এই সংসারের কর্ত্রী।